নমস্কার, দ্য নিউজ কাউন্টার .এ আপনাদের সকলকে আরো একবার স্বাগত। দেখুন, সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ধরনের আচরণ করা হয়েছে, যারা সংসদীয় গণতন্ত্রের কথা বলেন, সংসদীয় রাজনীতির কথা বলেন, তাদের পক্ষে অন্তত প্রকাশ্যে এই আচরণকে সমর্থন করা কোনোভাবেই সমীচীন নয় বলে আমি মনে করি। পাশাপাশি এটাও সত্যি কথা, বহু মানুষ এবং বহু সাধারণ মানুষ এটা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা নিজেরা তাদের 15 বছরের রাজত্বকালে কি করেছেন সেটা যদি তারা মনে করেন, তাহলে আজকে সোনারপুরে যা ঘটেছে সেটা তাদেরকে যথেষ্ট জায়েজ বলেই মনে হবে। এটা যে কেবলমাত্র বিজেপির লোকেরা বলছে বা তীব্র তৃণমূল বিরোধী সিপিএম এর লোকজন বলছে, আমি এটা বলছি না। সাধারণ মানুষের একাংশের মধ্যে এরকম একটা মানসিকতা কাজ করছে, বিশেষ করে এমন একটা সময় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাদের দলের লোকেরাই আঙুল তুলছে। যারা সরাসরি আঙুল তুলছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তারা ঘুরিয়ে নাক দেখানোর মতো করে আইপ্যাককে বেছে নিয়েছেন। তৃণমূলের মধ্যে এখন এই ধরনের যারা ক্ষুব্ধ বা বিক্ষুব্ধ, তাদের তালিকাটা বেশ লম্বা, সেটা আপনারা সকলেই জানেন। সাংসদ কাকলি ঘোষ দস্তিদার থেকে বৃদ্ধ সৌগত রায় থেকে শুরু করে কাউন্সিলর সুশান্ত ঘোষ, কিংবা তৃণমূলের যথেষ্ট ডাকাবুকো মুখ হিসেবে পরিচিত আর এক অরূপ, অর্থাৎ অরূপ চক্রবর্তী, এরা সকলেই বেসুরে বাজছেন এবং অনেকেই, কেউ প্রকাশ্যে কেউ আকারে ইঙ্গিতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যাবতীয় তৃণমূলের বিপর্যয়ের জন্য দায়ী বলে চিহ্নিত করছিলেন। আমার কিন্তু এটা মনে হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে আজকে সোনারপুরে যেটা ঘটেছে বা যা ঘটানো হয়েছে, তার মধ্যে রাজনৈতিক যদি কোনো পরিকল্পনা থাকে, তার পরিকল্পনা কিন্তু আরো অনেক বেশি গভীরে। আপনারা ঘটনাক্রম যদি একটু বিশ্লেষণ করেন, দেখবেন 4 মের পর কার্যত দলটা, তৃণমূল দলটার, আমাদের রাজ্যে রাজনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্তিত্বের সংকটে ভুগতে শুরু করেছিল। যেভাবে ডুবন্ত জাহাজ থেকে ইঁদুররা পালাতে শুরু করে, সেইভাবে একের পর এক নেতারা স্থানীয় স্তরে বা রাজ্য স্তরে তারা দল ছাড়তে শুরু করেছেন, নিজেদের দায়িত্ব থেকে পালাচ্ছেন। একটা হিসেব দেখছিলাম, একটু পুরনো হিসেব, 2-3 দিনের, এখন রোজই বন্যার জল বাড়ার মতো হিসেব বাড়ছে। বিভিন্ন পুরসভার প্রায় 21 জন কমিশনার পদত্যাগ করেছেন। আর আমি একটু আগেই বলেছি, দলের বিভিন্ন ফোরামে বিভিন্ন পদাধিকারী তারা সরাসরি অভিষেকের বিরুদ্ধে, কেউ একটু ঘুরিয়ে কামান দাগতে শুরু করেছিলেন। কুণাল ঘোষ, যিনি বহু বিতর্কিত মুখপাত্র তৃণমূল কংগ্রেসের, অবশ্য উনি কখন অফিসিয়ালি মুখপাত্র থাকেন কখন থাকেন না এটা আমি জানি না, কিন্তু লোকে তাকে মুখপাত্র হিসেবেই চেনে এবং এই মুহূর্তে তিনি বেলেঘাটা থেকে নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের বিধায়কও বটে। তিনি একটা খুব চিত্তাকর্ষক পোস্ট দেন। তৃণমূল কংগ্রেস নামক দলটি তার যা বক্তব্য পোস্টে, কুণাল ঘোষের সঙ্গে যা অন্যায় আচরণ করেছে, তত অন্যায় আর কারো সঙ্গে হয়নি, এটা কুণাল ঘোষ নিজে বলছেন তার ফেসবুক পোস্টে। সুতরাং আজকে যারা দলের মধ্যে বিভিন্ন তাদের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের কথা বলছেন, কুণাল ঘোষ তাদের উদ্দেশ্যে আবেদন করছেন যে এইটা বলার সময় এখন নয়, এখন ঐক্যবদ্ধভাবে দলের সংকটে পাশে থাকবার সময়।
এই যে ঘটনাটা আজকে ঘটেছে বা ঘটানো হয়েছে, এতে দেখুন, আমি যেটা বলছিলাম বা যেটা আমি বলবার চেষ্টা করছি, অ্যাপারেন্টলি অভিষেক বন্দ্যোপাধ্যায় হেকেল রয়েছেন, তাকে হেলমেট মাথায় দিয়ে নিহত কর্মীর পরিজনদের পাশে গিয়ে দাঁড়াতে হয়েছে, তাকে উদ্দেশ্য করে পচা ডিম ছোড়া হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জামা টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে। দুদিন আগে যেটা ভাবাই যেত না, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই শান্তিনিকেতন বিল্ডিং এর সামনে যদি কেউ গিয়ে 2 মিনিট দাঁড়াতো, পুলিশ তাকে এসে সরিয়ে দিত সঙ্গে সঙ্গে। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে নিহত দলীয় কর্মীর বাড়িতে যেতে গিয়ে আক্রান্ত হচ্ছেন। এতে দেখুন আলটিমেট লাভ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি আবার কুণালকে রেফার করছি। কুণাল ঘোষ একটা বিবৃতি দিয়েছেন যে বিজেপি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত নবজন্ম দিল। আমার বক্তব্য ঠিক এই জায়গাটাতে, বিজেপির অর্গানাইজ করা এই যে বিক্ষোভ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এর পিছনে সম্ভবত আরো একটু সুদূরপ্রসারী পরিকল্পনা আছে। বিজেপির নিচুতলার যারা লাফালাফি করেন, তাদের মাথায় কি চিন্তা আছে আমি জানি না, কিন্তু সংঘ পরিবার যারা বিজেপির রাজনীতির মূল চালিকা শক্তি, তারা কিন্তু একটা জিনিস আমার ধারণার মধ্যে নোট করেছিল, তৃণমূল কংগ্রেস গুটিয়ে যাওয়ার পর যখন নেতারা পদত্যাগ করছেন, কাউন্সিলররা এলাকা ছেড়ে দিচ্ছেন, ভয়ঙ্কর প্রতাপশালী তৃণমূল নেতারা এলাকায় এলাকায় তাদের যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন খুব দ্রুততার সঙ্গে রাজনৈতিক শূন্যতাটা সিপিআইএম তাদের সাধ্যমতো যতদূর সম্ভব তারা ভরাট করবার চেষ্টা করছিল। একটা পুরনো হিসেব দেখছিলাম যে সিপিআইএম প্রায় গোটা রাজ্য জুড়ে 500-র কাছাকাছি পার্টি অফিস, যেগুলো দখল হয়ে গেছিল তৃণমূলের জমানায়, সেগুলো পুনরুদ্ধার করেছে। সে কথাটা যদি আমি ছেড়েও দিই, তিলজলা থেকে শুরু করে হকার উচ্ছেদ, বিভিন্ন ঘটনায় সিপিএম তথা সিআইটিইউ তাদের পক্ষে যতটা সম্ভব মাঠে নেমে পড়েছে। একাধিক স্টেশনে সিটুর বিক্ষোভের ফলে হকার উচ্ছেদ আটকে গিয়েছে। হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদ আটকাতে বিকাশ ভট্টাচার্য হাইকোর্ট থেকে স্টে বার করে এনেছেন। তিলজলার বুলডোজারের ঘটনা আপনারা প্রত্যেকে জানেন। এখন দেখুন, আরএসএস এর একটা কথা খুব পরিষ্কার, এটা স্বস্তিকা ওদের যে মুখপত্র, তাদের পুরনো সংখ্যাগুলো যদি একটু উল্টে পাল্টে দেখেন, দেখবেন তারা খুব পরিষ্কার বলেছেন, বারবার বলেছেন, একাধিকবার বলেছেন যে তৃণমূল কংগ্রেসের থেকে মতাদর্শগতভাবে বামপন্থীরা অনেক বেশি বিপজ্জনক। এবং কেরালায় এলডিএফ সিপিআইএম নেতৃত্বাধীন এলডিএফ হেরে যাওয়ার পর দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু খুবই আহ্লাদ প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রীও খুব আহ্লাদ প্রকাশ করেছেন যে রাজ্যে কোথাও আর কোনো বামপন্থী শাসিত সরকার থাকলো না। সুতরাং তৃণমূল কংগ্রেস যদি পুরোপুরি উবে যায়, বিজেপির বিরোধিতা করবার জন্য যদি একমাত্র সিপিআইএম বা অন্যান্য বামপন্থীরা পড়ে থাকেন, তাহলে পারে রাজনীতির খুব স্বাভাবিক নিয়মে এই বিরোধিতার জায়গাটা, মূল মাঠটা দখলে চলে যাবে বামপন্থী শক্তির। যে ডায়মন্ড হারবার মডেল করে অভিষেক বিখ্যাত হয়েছিলেন, সেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতার যে পুনর্নির্বাচন হয়েছে, সেই পুনর্নির্বাচনের ফলাফল ইতিমধ্যে আপনারা দেখেছেন। সিপিআইএম যারা 1.2% ভোট পেয়েছিল গত লোকসভা নির্বাচনে ফলতা সেগমেন্টে, এবার তারা 40,000-এর কাছাকাছি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মূল প্রতিদ্বন্দ্বী, যদিও বিজেপি প্রার্থী অনেক বেশি ভোটে জিতেছেন। কিন্তু
সংসদীয় অঙ্ক এবং হাটেমাটের রাজনীতিতে বিরোধী রাজনীতির পরিসরটা এই বিধানসভা নির্বাচনের পরে খুব দ্রুত বামপন্থীদের হাতে চলে যাচ্ছিল, এবং তার জন্য ক্রেডিট যতটা না বামপন্থীদের, তার থেকে অনেক বেশি হচ্ছে তৃণমূল নামক দলটি রাতারাতি প্রায় উবে যাওয়ার অবস্থা হওয়া। আজকে সোনারপুরের যে অলিক কুনাট্য রঙ্গমঞ্চস্থ হয়েছে, তাতে আর কিছু না হোক, এক ঢিলে দুটো পাখি অভিষেক বন্দ্যোপাধ্যায়রা মারতে পেরেছেন। এক হচ্ছে যে দলের মধ্যে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী তুষ্টি করছিলেন, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় এইভাবে মাঠে নেমে দলীয় কর্মী যিনি নিহত হয়েছেন তার পরিজনের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত হওয়ার ফলে সেই আক্রমণের ধার রাতারাতি অনেকটা দেখবেন কমে গিয়েছে। একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা অভিষেকের উপর আক্রমণের প্রতিবাদে এই বিদ্যমান অবস্থাতেও রাস্তায় মিছিল বার করতে পেরেছেন। সংখ্যায় খুব অল্প, কিন্তু বাস্তবে ঘটেছে, যে তৎপরতা কার্যত নেই হয়ে গেছিল। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে এই যে বিজেপি বিরোধিতার পরিসরটা পুরোপুরি বামপন্থীদের হাতে চলে যাওয়ার জোগাড় হয়েছিল, এইরকম যদি আরো কয়েকটা ঘটনা ঘটাতে পারে বিজেপি বা পরিকল্পিতভাবে ঘটায়, তাহলে পরে অন্তত বিরোধী রাজনীতিতে পরিসরে মাঠে কিছুটা হলেও পরিমাণ কোরামিন ইঞ্জেকশন দিয়ে হলেও তৃণমূল কংগ্রেসকে টিকিয়ে রাখা যাবে। এটার একটা বৃহৎ পরিকল্পনা বা নীলনকশা যদি থেকে থাকে সোনারপুরের পুরো ঘটনার পেছনে, তাতে কিন্তু অবাক হওয়ার নেই। এটা বিভিন্ন সূত্র থেকে যা খবর এবং রাজনৈতিক বোধ যা বলে, এটা আমাদের মতামত। আপনারা ভাবনা চিন্তা করে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। আমার ধারণা আজকের ঘটনার পর অভিষেক এবং মমতা আরো বেশি সুর চড়াবেন এবং সংঘ পরিবারে সক্রিয় থাকবে, যে বিরোধী রাজনীতির পরিসরটা পুরোপুরি বামপন্থীদের দখলে চলে যাওয়ার যা জোগাড় হয়েছে, সেটাকে যাতে যে কোনো মূল্যে ঠেকিয়ে রাখা সম্ভব হয়। TheNewsCounter.s এখন এই পর্যন্ত। আপনাদের আরেকবার মনে করিয়ে দিচ্ছি, আমাদের কমেন্ট বক্স খোলা থাকে। আপনাদের মতামত, আপনাদের ইনপুট আমাদের সমৃদ্ধ করে। চেষ্টা করবেন আপনাদের মতামত জানাতে। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন।